আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আল্লাহর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, খোদ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়ছেন না, এমন সংবাদ আজকে প্রায় দেশের সকল সংবাদ মাধ্যম জুড়ে আমরা দেখছি। কেন ওনারা মব আতঙ্কে ভুগবেন? এই মব কাদের সৃষ্টি? মবের জনক কে? এমন কথা তো আমরা শুনেছিলাম, মব না, এটি হচ্ছে প্রেসার গ্রুপ। খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব, মহা দাপুটে, মহাজ্ঞানী জনাব শফিকুল আলম সাহেব, ব্র্যাকেটে ডাস্টবিন শফিকও বলা যেতে পারে, অনেকেই তাকে আদর করে ডাস্টবিন শফিক বলেন। আমরা জানি না এটি বলা ঠিক হবে কিনা, কিন্তু বলা যেতেই পারে ওরফে ডাস্টবিন শফিক। উনি এমন মন্তব্য করেছিলেন, এই লোকটি যেই বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ কিছু করেছে, সেগুলো দীর্ঘদিন এই জাতিকে ভুগতে হবে। এই লোকটি শুধু একা না, উনি এবং ওনার মবের জনক প্রফেসর ইউনূস সহ পুরো টিম। তাহলে সেই মব আতঙ্কে ওনাদের এখন সরকারি বাসভবন ছাড়তে অনীহা। সত্যি সেলুকা আজকে বিচিত্র দেশ। বলেছিলাম যে বুমেরাং হবে। আরো অন্তত ৫-৬ মাস বা ৮-১০ মাস আগে থেকে আমরা বলেছিলাম এই মব বুমেরাং হবে আপনাদের প্রতি একটি সময়, নিশ্চিত থাকুন। সেটির বাস্তব উদাহরণ দেখলাম আমরা ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হাসানুল হককে যেইভাবে মব করে বের করে দিলেন বিক্ষুব্ধ কর্মকর্তারা, বা তার বিরুদ্ধে যেইভাবে মব তৈরি করে একটি অংশ যেইভাবে তাকে ব্যাংক থেকে বিতাড়িত করলো, এবং কেন্দ্রীয় ব্যাংকে যেইভাবে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো, এটি উচিত নয়, এটি কাম্য নয়। কিন্তু এই যে মবের একটি তরিকা বা মবের একটি পন্থা রাষ্ট্রীয়ভাবে স্টাবলিশড করে দেয়া হলো, আল্লাহ মালুম এটি আরো আমাদের কতকাল টেনে নিতে হয়। এবং এই মবের রাজনীতির বৈধতা দিয়েছিলেন, মবের আতঙ্কে আজ তারা কেমন লাগে বলেন তো? মবের জনক যখন নিজেই মবের আতঙ্কে থাকে। আর বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন, ওনার ইচ্ছা তো আসলে কি বলবো, ওনাকে যদি মবের মাধ্যমে এইভাবে বিদায় করাটিকে আমরা সমর্থন করি না, কিন্তু ওনার যে কিচ্ছা কাহিনী, উনি বড় বড় গাল গল্প দিয়ে খুব ভালো মানুষের পরিচয় দিয়েছিলেন। অনেকে এখনো ওনাকে খুব ভালো মানুষ বলেই জানেন বা মানেন, কিন্তু আমরা ওনার সম্পর্কে কিছু তথ্য উপাত্ত তুলে ধরি। ব্যাংক খাতকে একেবারে ডুবিয়েছেন এই লোকটি, ডুবিয়ে বিদায় নিয়েছেন হাসান মনসুর। ব্যাংকের ঋণের সুদের হার ১২ থেকে ১৬% করেছেন উনি। এখনো চড়া মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি আবার বাংলাদেশ ব্যাংক থেকে নানান কারিশমার মাধ্যমে, নানান কলকাঠি নেড়ে সেটি কমিয়ে দেখানোর প্রচেষ্টা করা হয়। ঋণ খেলাপি ঋণ বেড়ে ৩৬% হয়েছে। আলোর মুখ দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। ১৪ মাসে ১০০ দিন উনি বিদেশ সফর করেছেন। এই হচ্ছে ওনার নিজের ইচ্ছা কাহিনী। এবার উনি কি করতে চেয়েছিলেন এবং উনি কি করেছেন, সেটি নিয়ে আমরা একটু পর্যালোচনা করব। অর্থনীতির আকাশে শুদ্ধি অভিযানের বজ্রধ্বনি তুলেছিলেন উনি আসার সাথে সাথে। পুঁজিবাজার, ব্যাংকিং খাত আর শিল্প গোষ্ঠীর অনিয়ম, অর্থ পাচার ও ঋণ জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন উনি। তৎকালীন গভর্নর আহসান মনসুর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শীর্ষ শিল্প গোষ্ঠী এবং সাবেক মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগ ছিল ক্ষমতার অপব্যবহার, হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও বিদেশে অর্থ পাচার। কিন্তু
1.5 বছর পেরিয়ে গেলেও 18 মাসে শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান কোনো অর্থ পাচার বা দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়নি। যেমন এস আলম সহ আরো অনেক শিল্প গোষ্ঠী রয়েছে, বেক্সিমকো, এরকম অনেক ঢালাওভাবে তাদের বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হয়েছে, কিন্তু এই অভিযোগগুলোর একটিও কোনো প্রমাণ করতে পারেনি, বা কোনো অর্থর যে মানি লন্ডারিং, এগুলো অনেক কিছু বলেছে, কিন্তু এগুলো কোনো প্রমাণ উনি বা ওনার এই টিম করতে পারেনি। ঢাকঢোল তদন্তের ঢাকঢোল যত জোরে পেটানো হয়েছিল, ফল ঠিক তার উল্টোটা হয়েছে। বরং এই সময়টাই বিনিয়োগকারীদের আস্থা ক্ষয়ে ক্ষয়ে ধীরে ধীরে বড় শিল্প গোষ্ঠীগুলোর উপর নজরদারি ও অনিশ্চয়তার আবহাওয়ায় নতুন বিনিয়োগে ভাটা পড়ে। পুঁজিবাজারে দেখা যায় অস্থিরতা। এই পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত পুরোপুরি ডুবিয়ে উনি ওনার নিজের আখের গুছিয়ে উনি বুধবার বিদায় নিয়েছেন, বা ওনাকে মবের মাধ্যমে বিদায় করেছে বর্তমান বিএনপি সরকার। এরই মধ্যে নতুন বিতর্ক জন্ম হয়। কি নতুন বিতর্ক? দুবাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা হয়। সামাজিক মাধ্যমে দাবি করা হয় 2024 সালের 24শে ডিসেম্বর গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহেরিন সারার মনসুরের নামে 13.5 মিলিয়ন দিরহাম, প্রায় 45 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছে। যদিও উনি এটি অস্বীকার করেন এবং বলে যে এটি ওনার মেয়ের, এটি নিছকই ওনার মেয়ের, সেই উনি অভিভাবক হিসাবে ওনার নাম এসেছে। কিন্তু আমরা কিছু তথ্যপত্র দিয়ে দেখি যে আসলে বিষয়টি কি। গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমে এই যে দুবাইয়ের সম্পত্তি কেনার ব্যাপারে পুরোপুরি অস্বীকার করেন, বলে এটি ভিত্তিহীন। এবং দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের দলিল তথ্য মতে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের টাইটেল অনুযায়ী ফ্ল্যাটটির নাম্বার হচ্ছে 3414/2024। এটি কেনা হয়েছে 24/12/2024 সালে। দলিল অনুযায়ী এটি উনি দাবি করেছিল যে এটি 2023 সালে কেনা, কিন্তু দলিল অনুযায়ী এটি হলো 2024 সালের 12, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখে দলিল অনুযায়ী এটি ক্রয় করা হয়। তাহলে বুঝতে কি বাকি থাকে? এবং ডিসেম্বরে এটি কেনা হয়েছে, এটি প্রমাণিত। ফ্ল্যাটটি অবস্থিত দুবাইয়ের আল জাদ্দাফ এলাকায়। এটি একটি অভিজাত বিলাসবহুল আবাসিক এলাকা। মালিকানা দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের টাইটেল ডিটের ওনার সেকশনে গভর্নর ও তার মেয়ের নাম রয়েছে। কেউ যদি প্রকৃত মালিক না হয়ে কেবল অভিভাবক বা প্রতিনিধিত্ব হিসাবে যুক্ত হয়ে থাকে, তাহলে দলিলে স্পষ্টভাবে নাম উল্লেখ থাকতে পারে কোনোভাবে। সেটি সরাসরি আইনগত মালিক না হলে কি কোনোভাবেই ওনার নাম আসতে পারে? দর্শক, আপনারা কি মনে করেন? কিন্তু এখানে স্পষ্টভাবে মনসুর সাহেব এবং তার মেয়ের নাম রয়েছে। ডক্টর আহসান এইচ মনসুর জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী এই সংকটময় মুহূর্তে 2024-এর 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেন। আর দায়িত্ব পাওয়ার প্রথম 14 মাসে তিনি বিদেশ সফর করেন 14 বার, মানে প্রতি মাসে গড়ে একবার। এসব সফরে ওনার বিদেশে কাটানোর সময় হচ্ছে 100 দিন। আগের কোনো গভর্নর এত অল্প সময় এতদিন বিদেশ থাকার কোনো নজির নেই। ফলে তার কর্মকাণ্ড নিয়ে খোদ ব্যাংক কর্মকর্তারাই এবং বাংলাদেশ ব্যাংকেই প্রশ্ন উঠেছে। দেশের অর্থনীতির দুর্দশার পেছনে এই সাবেক ব্যাংক গভর্নর নিজে দায়ী বলে অভিযোগ করেছেন। কারণ ভঙ্গুর অর্থনীতি অবস্থায় সঙ্গে যুক্ত হয় কড়াকড়ি মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যুক্তিতে তিনি সুদের হার বাড়ানো এবং 10 থেকে সুদের হার বাড়িয়ে 16% পর্যন্ত করে, যার জন্য এটি আরো বেশি ঝুঁকিতে পড়ে যায়। গভর্নর হিসাবে যোগ দেওয়ার পরে উনি আরেকটি নতুন আইডিয়া নিয়ে আসেন। এক্সিম এবং সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংকের এরকম কয়েকটি ব্যাংককে সম্মিলিত করে ইসলামী ব্যাংক গঠন, ব্যাংক খাতের ঋণ খেলাপির প্রকৃত চিত্র উদ্ঘাটন। এই যে নতুন নতুন কিছু জিনিস উনি সামনে নিয়ে আসেন,
এগুলো কি আলোর মুখ দেখেছে? এবং বড় বড় শিল্প গোষ্ঠীর উপরে উনি ঢালাও ভাবে অভিযোগ আনতে থাকেন। উনি শুধু একা নাই, এই যে ইউনূস সরকারের সময় ইউনূসের যে টিমটি ছিল তাদের সকলেরই একটি বিষয় তারা লক্ষ্য করে দেখবেন, তারা সবাই ঢালাও ভাবে পূর্বের সরকারের প্রতি শুধু অভিযোগ করেছে এবং তারা নিজেরা যে একেবারে আহ নিষ্পাপ এমনটি বোঝানোর চেষ্টা করেছে। উনি এই অভিযোগকে খণ্ডন করার চেষ্টা করেছে যে দুবাইয়ের ফ্ল্যাট ওনার মেয়ের, এটি ওনার মেয়ের টাকায় ক্রয় করা হয়েছে এবং উনি এটির সাথে জড়িত নয়। এখন যেই তথ্যগুলো বেরিয়ে আসছে দর্শক, এইগুলো তদন্ত করার প্রয়োজন রয়েছে। সরকারকে জোর দাবি জানাবো এই সকল ব্যক্তিবর্গকে বিচারের আওতায় এনে এবং এত অল্প সময়ে দেশের এত বড় ক্ষতি দেশের আর কোনো সরকার কর্তৃক হয়েছে বলে আমাদের জানা নেই। এবং ইউনূস সরকারের আমরা আজকে শুধু একজনের আহ আমলনামা কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। এরকম ধাপে ধাপে আমরা চেষ্টা করব প্রত্যেকের যেই আহ আমলনামা রয়েছে, তাদের যে কার্যকলাপ রয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।